আমি খুব অল্প কয়েকদিন আগে আমি আমার গ্রামের বাড়ি ঘুরে এসেছি, পটুয়াখালী বরিশাল অঞ্চল। আমার ছেলেটি আমার সাথে ছিল। সেখানে আমি আমার মায়ের কবর আমার নানা বাড়িতে। তো আমি বাড়িতে গেলে আমি মায়ের কবরের কাছে যাওয়াটা কখনো মিস করি না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, গল্পে গল্পে বাবা মার চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আজ আমরা স্টুডিওতে নয়, আমরা বাবা মায়ের স্মৃতিচারণ শোনার জন্য এসেছি আগারগাঁওস্থ বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পর্যটনের যে ভবনটি নির্মিত হয়েছে, আধুনিক মানের একটি ভবন, সে ভবনে আজ আমরা বাবা মা স্মৃতিচারণ শোনার জন্য একজন গুণী এবং চিরতরুণ একজন মানুষকে পেয়েছি, যিনি বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সাবেক মহাব্যবস্থাপক এবং অবসরপ্রাপ্ত অফিসার্স কল্যাণ সমিতির জেনারেল সেক্রেটারি জনাব আমির হোসেন তালুকদার। আমরা এখন চলে যাব জনাব আমির হোসেন স্যারের কাছে, ওনার কাছ থেকে ওনার বাবা মায়ের স্মৃতিচারণ শোনার জন্য। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার। স্যার আপনাকে সত্যি অভিনন্দন জানাচ্ছি আজকে গল্পে গল্প বাবা মার চ্যানেলে বাবা মায়ের স্মৃতিচারণ করার জন্য আপনাকে পেয়ে। তো স্যার, আপনি আপনার আমাদের দর্শকদের জন্য আপনার বাবা মায়ের স্মৃতিচারণ যেন অনুপ্রাণিত হওয়ার মতো অনেক কিছু পাবো বলে আমরা আশা করি। তো ধন্যবাদ আমাকে এই চ্যানেলে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি একজন মানবিক বিষয় নিয়ে কাজ করার দক্ষ লোক, আপনাকে আমি অভিনন্দন জানাই। সত্যিকার অর্থে বাবা মার স্মৃতি মূলত মানুষের জীবনের প্রভাব ফেলে শৈশব এবং কৈশোরে। তো আমার জীবনের গল্পটা মা বাবাকে নিয়ে একটু দুঃখজনক। সেটা হলো, আমি যখন খুবই ছোট তখন আমি আমার বাবাকে হারাই। বাবার বিষয়টি আমি রিকগনাইজ করে বলার মতো তেমন আমার স্মৃতিপটে আসে না। আর আমি যখন স্কুল ছাত্র ক্লাস 2-এ পড়ি তখন আমি আমার মাকে হারাই। অনেক ছোটবেলায় স্যার আপনি বাবা মাকে হারিয়েছেন? বাবা মাকে হারিয়েছি। তো বাবাকে নিয়ে আসলে আমি কিছু বলার মতো আমার স্মৃতিতে নেই। মাকে নিয়ে আমি যে পর্যন্ত মাকে পেয়েছি ক্লাস 2-এ পড়া পর্যন্ত, তারপরে মা অসুস্থ হয়ে মারা গেলেন। মাকে নিয়ে আমার কিছু স্মৃতি আছে। যেমন আমার মা আমাকে খুব শাসন করতেন এবং লেখাপড়া যাতে আমি করি সেটার প্রতি মায়ের খুব তাগাদা এবং খুব প্রেশার থাকতো। আমি খুবই ছোট্ট শিশু, মা আদর করতেন, কিন্তু পড়ালেখার ক্ষেত্রে তার কোনো ছাড় তিনি দেননি। তিনি আমাকে রাগ করতেন এবং বিভিন্নভাবে অনুপ্রাণিত করতেন। আমি যখন স্কুলে যেতে চাইতাম না বা পড়ালেখা সময় মতো আমি করতাম না, তখন মা এমন রাগ প্রকাশ করতেন যে কখনো কখনো আমাকে তিনি ছোট ছোট শিশুদের যেভাবে মারা যায় এরকম একটা তিনি রাগ প্রকাশ করতেন, একটু কোমল হাতে আঘাত করতেন আর কি করতেন। এবং আঘাতের চেয়ে উনি অ্যাটিচিউডটা একটু বেশি রাগের দেখাতেন, যেন আমি ভয় পেয়ে ওনার কথাটা শুনি, সেটা স্কুলে যাওয়া হোক, সেটা পড়ার জন্য হোক। এই ক্ষেত্রে উনি অনেক রূঢ় হয়ে আচরণ করতেন। এছাড়া খুব স্বাভাবিকভাবেই সার্বক্ষণিকভাবে স্নেহ মমতায় আমাকে ঘিরে রাখতেন। আমি মায়ের সেই আচরণ আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি, যে উনি তার সন্তানকে এই পৃথিবীতে একজন ভালো মানুষ যাতে হতে পারে তার জন্য যে শিক্ষাটাই বড় হয়ে দরকার, গ্রামীণ পরিবেশের একজন মা এই বিষয়টি উপলব্ধি করে আমাকে লেখাপড়ার প্রতি খুবই আগ্রহী করে তুলতেন এবং আমাকে এই জন্য যা যা ছাড় দেওয়ার উনি আমাকে সেবা দেওয়া, খাওয়ানো, ঘুম পাড়ানো, খেলাধুলা করা ইত্যাদি বিষয়গুলোতে উনি আমাকে সহায়তা করতেন। চাইতেন যে ছেলেটি পড়ায় মনোযোগী হোক, স্কুলে যাক এবং লেখাপড়া করুক। মায়ের প্রতি আমার এই যে আচরণ বা অনুশাসন, এটাই আমাকে হয়তো মায়ের অনুপস্থিতির পর অন্যান্যদের যারা আমার ভাই বোন বা আমার চাচা চাচিদের স্নেহে আমি সহযোগিতায় নিশ্চয়ই আমি বড় হতে পেরেছি। তো মায়ের কথাটি আমার বারবার মানসপটে ভেসে ওঠে
যখন আমি বই হাতে নেই, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে গিয়েছি, তখন ভেবেছি আমার মা আমাকে পেছন থেকে হয়তো অনুপ্রেরণা দিচ্ছে, এবং মায়ের কারণেই হয়তো একজন মানুষ হিসেবে আমি সফলতা। দেশের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছি, মায়ের দোয়ায় হয়তো। এটাই আমার মাকে নিয়ে আমার বড় একটা স্মৃতির বিষয়। আর বাবাকে নিয়ে তো আমি আগেই সারেন্ডার করে নিলাম, বাবাকে নিয়ে বলার মতো আমার স্মৃতিতে কিছু নেই। আচ্ছা স্যার, আরেকটা বিষয় হচ্ছে মানে মায়ের কাছ থেকে মানে বাবার গল্প শুনে এমন কোনো ঘটনা কি আপনার হৃদয় পরিস্থান সৃষ্টি করেনি যে আজ যদি আমার বাবা এখানে আমার পেছনে থাকতেন তাহলে আমি আমার এই অপূর্ণতাটাকে আমি পূর্ণতায় রূপ দিতে পারতাম, এরকম কোনো অনুভূতি আপনার মধ্যে কাজ করেছে কিনা? ধন্যবাদ, আপনি একটি ভালো প্রশ্ন করেছেন। একটি ছেলে বা মেয়ে যখন শিশুকাল থাকে তখন দেখা যায় অনেক উপলব্ধি তার মধ্যে কাজ করে না। যেটা আপনার প্রশ্নে আসলো যে আমি কৌতূহলী হয়ে মাকে কখনো বাবার ব্যাপারে কিছু জানতে চাইতাম, সেই রকম বয়সটা আমার তখন হয়নি। কিন্তু মা নিজে উপযাচক হয়ে বা স্বতঃস্ফূর্তভাবে হয়তো বাবার কিছু কিছু কথা বলতেন, সেখান থেকে কিছু পয়েন্ট আমার মনে রয়েছে। যেমন আমাদের গ্রামাঞ্চলে টিনের সুটকেস থাকতো, আগের দিনে খুব ব্যবহার হতো। ওখানে গৃহবধূরা বা মায়েরা তাদের প্রিয় জিনিসগুলোকে সংরক্ষণ করে টাকা বা স্বর্ণালঙ্কার বা অন্য কিছু ওনারা আটকে রাখতেন এবং চাবিটা ওনার কাছে থাকতো। তো আমার মাকেও দেখেছি, যেহেতু আমি সবার ছোট সন্তান, ওই একটা সুটকেসের মধ্যে বাবার ব্যবহৃত অনেক জিনিস রাখতেন এবং আমাকে ওই মাঝে মাঝে বের করে ওগুলো যত্ন করে ভাঁজ করে রাখতেন। চশমা, তারপরে লুঙ্গি, গামছা, তারপরে ওনার পরিহিত কিছু জিনিসপত্র আমার যেটা মনে পড়ে, এবার ক্রিম, কৌটা, এইগুলো ওই সুটকেস থেকে বের করে করে রাখতেন এবং বলতেন যে এগুলো তোমার বাবার। এইটা আমার স্পষ্ট মনে পড়ে যে বাবার স্মৃতিটাকে মা আমার কাছে তুলে ধরতেন, কিন্তু আমি নিজে থেকে জেনে কেমন ছিলেন, কি হয়েছিল বা কেন এরকম বাবা এত আমার ছোট সময়ে গেলেন চলে, এই ধরনের আগ্রহগুলো আমার মধ্যে তখন সৃষ্টি হয়নি। কিন্তু বাবা খুব অসুস্থ হয়েছিলেন এবং আমাদের বৃহত্তর বরিশাল অঞ্চলে বাড়ি পটুয়াখালীতে, তখনকার সময়ে এত বরিশাল ছাড়া কোনো ট্রিটমেন্ট ছিল না, তো তাকে বরিশাল নেওয়া হয়েছিল এবং তারপরে উনি অসুস্থতায় মৃত্যুবরণ করেন। এই জিনিসগুলো আমি মায়ের মুখ থেকে পরে শুনেছি। এবং আমার শৈশবকালে আমার দাদাও জীবিত ছিলেন, আমার বাবার বাবা। আচ্ছা, এবং আমি নাকি একটু কান্নাকাটি করতাম, তখন ওই দাদা অনেক প্রতিক্রিয়া করতো, অনেক অনেক ধমক দিত আমার মাকে, ওকে এইভাবে করো এইভাবে করো। এবং আমি সৌভাগ্যবান যে আমার নাম যে আমির হোসেন, এই নামটা আমার দাদা রেখেছেন। আমির মানে সম্রাট, একটা সাম্রাজ্যের একটা সে প্রধান। এই আমি দাদারও এই স্মৃতিটা আমার এইভাবে। কিন্তু দাদাও আমাকে ছোট দেখেছেন, আমার বাবাও দেখেছেন, কিন্তু আমি দাদা এবং বাবা কারো কথাই আমার মানুষ পথে ভেসে ওঠে না, কিন্তু মায়ের কথাটি আমার মোটামুটি স্পষ্ট হয়ে ওঠে এবং মা বাবার কথা বলতেন। এই বয়সে এসে ধরেন এখন আপনার বয়স 62, এখন এই বয়সে এসে আপনি বাবা মাকে কিভাবে উপলব্ধি করেন, মানে যদি ওনারা বেঁচে থাকতেন? হ্যাঁ, না থাকার আক্ষেপ। হ্যাঁ, আমি 62 ইয়ার্স এখন আমার, রিটায়ার করেছি। আপনি কিন্তু অনেকটাই মানে মানুষ মনের দিক থেকে আপনি কিন্তু চিরতরুণ একজন মানুষ। হ্যাঁ, আমি সবার সাথে মিলেমিশে চলার চেষ্টা করি। আপনি দেখেছেন আমার অফিসে সকল পর্যায়ের ছোট বড় সবার সাথেই আমার একটা ইন্টিমেসি, ফ্রেন্ডলি সম্পর্ক। আমি কর্মজীবনেও একটা সংগঠনের নেতৃত্ব দিয়েছি, এখনো আছি। এছাড়াও আমি সামাজিক কিছু কাজকর্ম করি, আমার এলাকায়ও যাই। তো যে বিষয়টি আপনি আমার কাছে জানতে চেয়েছেন, এখন আধুনিক সময়ে খুব দ্রুত যাওয়া যায় ব্যাটারি হোন্ডা রিক্সা বা হোন্ডায়। তো আমি নানা বাড়িতে গিয়ে মায়ের কবরের কাছে যাই। এইবারও আমি গিয়ে ওখানে ছবি তুলেছি। আমার বাড়িতে আমার বাবা দাদাদির কবর আমি ছবি তুলেছি এবং আমি ফেসবুকে একটা লেখা দিয়েছি যে মা বাবার কবরের পাশেই শান্তি। এই টাইটেলে আমি একটা লেখা দিয়েছি। সেখানে আমি লিখেছি যে মা বাবাদের বয়স 100 বছর কেন হয় না? সৃষ্টিকর্তা আমাদের মতো এতিমদের এই প্রত্যাশাটা কি পূরণ করতে পারতেন না? এখনো তো মা বাবার কথা মনে হয় এবং মা বাবার কবরের কাছে গিয়ে দোয়া করলে মনে শান্তি পাওয়া যায়। তো এটা একটা স্পষ্ট একটা প্রমাণ যে এই বয়সে এসেও আমি মা বাবাকে খুঁজে বেড়াই,
মা বাবাকে উপলব্ধি করি, এবং যাদের মা বাবা আছে তারা নিঃসন্দেহে সৌভাগ্যবান। আমার মা বাবা যদি থাকতো এই বয়সে, হয়তো আমি বা আরও 10 বছর আগেও যদি থাকতো, আমি তাদেরকে হয়তো একটু সেবা করার সুযোগ পেতাম। সেটা পাইনি, কিন্তু মা বাবাকে খুবই ফিল করি, ভালোবাসি, এবং মনে করি দোয়া করার সময় আমি যেন মা বাবার কাছাকাছি চলে আসি, তাদের আত্মাকে যেন আমি স্পর্শ করি, এবং তাদের আত্মাকে আল্লাহ যেন, সকল মা বাবার আত্মাকে যেন শান্তিতে রাখে। সেই জন্য আমি সৃষ্টিকর্তার কাছে প্রত্যাশা করি, এবং আমার লেখার মধ্যেও এই কথাটি ছিল যে পৃথিবীর প্রয়াত সকল মা বাবার আত্মাকে যেন সৃষ্টিকর্তা অনন্তকাল শান্তিতে রাখেন। তো আমি আমার মা বাবাকে মনে হয় নামাজের পরে দোয়া করার সময় আমি স্পেশাল করে তাদের কথা বলি, এবং আল্লাহর কাছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন তাদেরকে শান্তিতে রাখেন। সবসময় আমি সেই দোয়া করি, এবং আমি মা বাবাকে ফিল করি। মনে করি না যে খুব একটা বেশি আমি দূরত্বে আছি, যদিও বহু বছর আগে তারা মৃত্যুবরণ করেছে। অনুভূতির জায়গা থেকে সবসময় মনে হয় বাবা মা এখনো আমাকে কাছাকাছি, তাদের অনুভূতিগুলো আমাকে এখনো নাড়া দেয়, বা আমি ভালো কোনো কাজ করলে বা করতে উৎসাহিত বোধ করলে তখন মনে করি যে আমার মা বাবার দোয়া মনে হয় আমার কারো জন্য মঙ্গলের বা কারোর জন্য ভালো কিছু করতে উৎসাহিত করে, আমার মা বাবার আত্মা হয়তো খুশি হবে। এই ফিলিংটা আমাকে টাচ করে এবং আমাকে ইন্সপায়ার করে। স্যার, আরেকটি প্রশ্ন, আপনি তো লেখালেখি করেন, আপনার অসংখ্য কবিতা আমি অনেক কবিতা শুনেছি, অনেক পড়েছিও। তো স্যার, আপনার যেহেতু ছোটবেলায় আপনি বাবা মাকে হারিয়েছেন, এটা আসলে অত্যন্ত দুঃখের একটি বিষয়। তো এখন এই যে আপনার অনেক কবিতার মধ্যে বাবা মাকে নিয়ে স্মরণীয় এমন কোন কবিতা কি আছে যেটা দর্শকদের জন্য আপনি শোনাবেন? আমি কবিতা যারা লেখালেখি করে বা অন্য বিষয়ে লেখে তারা একটু আবেগপ্রবণ হয়। যারা আবেগপ্রবণ হয় তারা অন্যের প্রতি তারা অনুরক্ত হয় বা আবেগময়ী হয়। সেই ক্ষেত্রে মা বাবার প্রতি তো তারা আবেগপ্রবণ হবে, এটাই স্বাভাবিক। আপনি বলেছেন ঠিকই, আমার প্রায় 10টি বই ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। শেষের দিকে আমার বোধহয় 3টি কবিতার বই আপনার অনুপ্রেরণায় আমি প্রকাশ করতে পেরেছি। আমার প্রথম বইটি আমার যে পেশা পর্যটন কর্পোরেশনে ছিল, পর্যটন বিষয়ে আমার প্রথম বইটি, এবং সেটি সময় প্রকাশন থেকে খুব নামকরা প্রকাশনী এবং ভালো সেলার, বেস্ট সেলারের মধ্যে ছিল। এরপরে আমি কিছু গল্প, কিছু ভ্রমণ বিষয়ক, এবং আপনি জানেন যে রোহিঙ্গা ক্রাইসিস একটা বড় ক্রাইসিস ছিল বিগত সরকারের সময়ে। বিভিন্ন ধাপে প্রায় 14 লক্ষ রোহিঙ্গাকে বাংলাদেশে অ্যাকোমোডেট করা হয়, পুনর্বাসন করা হয়। আমি রোহিঙ্গাদের প্রতি যে অমানবিক নির্যাতন মিয়ানমার সরকারের, সেইটা আমাকে টাচ করেছিল, বা আমি রোহিঙ্গা নির্যাতন মানবতা কাঁধে, এই টাইটেলে আমি একটা বই আমি লিখেছিলাম। সেটাও আমি কিছু কিছু বিক্রি হওয়ার পাশাপাশি বিভিন্ন জনকে আমি দিতে পেরেছি, এবং রোহিঙ্গাদের উপর যে নির্যাতন এবং তারা যে অমানবিক জীবন আমাদের এখানে যাপন করছে, এইটাকে আমি তুলে ধরতে চেয়েছিলাম। পরবর্তীতে আমি 3টির মতো কবিতার বই আমি প্রকাশ করি। তো সেগুলো আমার ফেসবুকে লেখা থেকে নেওয়া, এবং আমার বইয়ের জন্য কিছু লেখা। সেখানে কিছু বইয়ে আমার মা বাবাকে উৎসর্গ করা হয়েছে কিছু বই, আর ওই কবিতার মধ্যেও আমার মা বাবার কথা স্মরণ করে কিছু লেখা হয়েছে। তো সুনির্দিষ্ট কোনো লাইন আমার ঠিক স্মরণে আসবে না, তবে আমি প্রত্যেকটা লেখার মধ্যেই আমি মা বাবাকে আমি স্মরণ করি, কিন্তু এক্স্যাক্টলি আমি ওইরকম কোনো লাইন এই মুহূর্তে আমি স্মরণ করতে পারছি না। কিন্তু বই উৎসর্গ করেছি মা বাবার নামে, আর অনেক কবিতার মধ্যেই মা বাবার কথা আমি রেখেছি। অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ। সর্বোপরি স্যার, আরেকটি শেষ কথা হলো, পৃথিবীর অনেকেই আছে যাদের বাবা মা নেই। ইনফ্যাক্ট আমার বাবা মাকে আমিও হারিয়েছি। তো তাদের জন্য শুধুমাত্র দোয়া, এর বাইরে তো আর কিছু করার নেই। আর যারা বেঁচে আছে সেই সমস্ত সন্তানদের জন্য আপনার 2-1টি লাইনের একটু উপদেশ বাণী আমি শোনাতে চাই আমার দর্শকদের। আমি এই কথাই বলবো, এখনো যাদের মা বাবা বেঁচে আছেন আপনারা অনেক সৌভাগ্যবান। হয়তো আপনারা দাঁত থাকলে দাঁতের মর্যাদা বোঝে না, এই যে একটা প্রবাদ, এটা অনেকের জীবনে হয়তো হয় যে মা বাবা আছে কিন্তু সন্তান প্রপারলি মা বাবাকে দেখাশোনা করে না। সেই মা বাবাদের কষ্টের কোনো শেষ নেই। মা বাবা শেষ বয়সে তো সন্তানের উপরে ভরসায় থাকে। তো যাদের মা বাবা রয়েছে, আমি অনুরোধ করব আপনারা মা বাবার প্রতি সঠিকভাবে খেয়াল এবং যত্ন নেবেন, তাদের সেবা করবেন, এবং মনে রাখবেন মা বাবাই সৃষ্টিকর্তার পরে এই আপনার একজন দায়িত্বশীল
বা আপনার আশ্রয়স্থল ছিল। সুতরাং তাদের আত্মা বা তাদের উপস্থিতি যেন আপনাকে অনুপ্রাণিত করে যে না, আমার সন্তান আমাকে দেখছে। মা বাবার প্রতি কোনো অবহেলা নয়, মা বাবার প্রতি যথেষ্ট সেবা এবং খেয়াল রাখবেন। আমি সেই অনুরোধই করি, কারণ যখন থাকে না তখন আসলে মা বাবা কি সেটা বোঝা যায়। মানে পরে আক্ষেপ করার চেয়ে যে থাকতেই থাকা অবস্থায় তাদের প্রতি খেয়াল রাখা এবং সেবা প্রদান করার জন্য আমি সবাইকে আহ্বান জানাবো, তাদের মা বাবা রয়েছে। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। সুপ্রিয় দর্শক, আমরা স্যারের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ কথা শুনলাম, গল্প শুনলাম, বাবা মার স্মৃতিচারণ শুনলাম। দুঃখজনক, স্যার খুব ছোটবেলায় ওনার বাবা মা খাই দিয়েছেন। স্যার বাবা মার জন্য আমরা দোয়া করি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এবং সেই সাথে দোয়া করি পৃথিবীর সকল প্রয়াত বাবা মা যেন আল্লাহ সবাইকে জান্নাতবাসী করেন, সবাইকে মাফ করে দেন। আর যারা বেঁচে আছেন তারা যেন সবাই ভালো থাকেন, সব সন্তানরা যেন তাদেরকে স্নেহে ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে তাদের দায়িত্ব পালন করতে পারেন। সবাইকে আবারও অনেক ধন্যবাদ।